হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আরও একটা নতুন দিনের কিছু অংশ শেয়ার করব আপনাদের সাথে ব্লগ আকারে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হাতের যা কাজ ছিল সব শেষ করে এখন তাড়াহুড়ো করে বাবাকে রেডি করিয়ে দিচ্ছি, কারণ আজকে বাবার নতুন পাসপোর্টের জন্য ছবি তুলতে হবে। এই মে মাসেই তো আমার বাবার 10 বছর হবে। আলহামদুলিল্লাহ, 10 বছর বয়সে এসে নতুন করে ছবি তুলে পাসপোর্ট বানাতে হয়। আমার বাবার 10 বছর হলেও শারীরিকভাবে সে কিন্তু 6 মাসের ছোট্ট একটা বাচ্চা। সব কিছুই আমাদেরকে হাতে ধরে করিয়ে দিতে হয়, ডাইপার পরিয়ে দিতে হয়, জামা কাপড় পরিবর্তন করিয়ে দিতে হয়। 10 বছরের বাচ্চা, কিন্তু আমাদের কাছে সে এখনও নিউবর্ন বেবির মতো যত্ন পায়। জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? মানুষের জীবনে কখন কোন ঘটনা এসে জীবনের পুরো মোড়টাই ঘুরিয়ে দেয়, সেটা আসলে বোঝা অনেক বড় দায়। 10 বছরের একটা বাচ্চা ডায়পার পরে, এটা মা হিসেবে মেনে নেওয়াটা কতটা কষ্টের, তাই না? মে মাসটা আসলেই না মনটা এত খারাপ থাকে, মনে হয় যে মে মাস আমার বিজয়ের মাস। মে মাস আমার জন্য দুঃখের ভরা একটা মাস। এই মাসটা শুরু হওয়ার সাথে সাথে আমার ইমোশনগুলো সাগরের ঢেউর মতো এত উথাল পাথাল হয়ে যায়, যেটা হয়তো আমি কয়েকটা শব্দ দিয়ে আপনাদেরকে বুঝাতে পারবো না। আমার বাবার ড্রেস চেঞ্জ করার সময় দেখলাম তার গলা থেকে চেনটা পরে বিছানার উপরেই আছে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো হাতে টান লেগে খুলে গেছে বা জামা কাপড় চেঞ্জ করার সময় খুলে গেছে। পরে আবার পরাতে গিয়ে দেখলাম যে না, চেনের কয়রাটাই নষ্ট হয়ে গেছে। আমার বাবাকে এই চেনটা দিয়ে আবার নতুন আরও একটা চেন আনিয়ে দিতে হবে। আদ্র যখন 1 বছর, তখন থেকেই আমি আদ্রকে চেন পরাই। আমরা কোথায় যাচ্ছি? ভাইজানের জন্য পাসপোর্ট বানাইতে। কার জন্য? ভাইজান পাসপোর্ট? ইয়েস। রেডি? কি বলছো? Picture. আজকের আকাশটা এত সুন্দর, আর এত সুন্দর রৌদ্র উঠেছে, বাইরে হালকা হালকা গরমও পড়েছে। এরকম একটা ওয়েদারে মনটা কোনো কারণ ছাড়াই অনেক ভালো থাকে। আজকে একটা মন ভালো থাকার মতো দিন ছিল। তার মধ্যে বাবার পাসপোর্ট বানাতে যাচ্ছি। পাসপোর্টের কথা উঠলেই মনে হয় যে দৌড়ে বাংলাদেশে চলে যায় পাসপোর্ট হাতে নিয়ে। বাংলাদেশে যাওয়া হয় না তো অনেক বছরই হয়ে গেল। আমাদের বাসা থেকে পাসপোর্ট অফিস অনেক বেশি একটা দূরে না, মাত্র 7 মিনিট সময় লাগে ড্রাইভ করে যেতে। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম, তাই অ্যাপয়েন্টমেন্টের আগেই পৌঁছানোর চেষ্টা করেছিলাম। এইখানে আমেরিকাতে একদম শূন্য বয়স থেকে 16 বছর পর্যন্ত বাচ্চাদের যে কোনো ডকুমেন্টে মায়ের সাইন লাগে, মায়ের কনসার্ন লাগে। এখানে বাবার কনসার্ন লাগে না বা প্রয়োজন পড়ে না। তাই বাচ্চাদের পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে আমাকে সবসময় যেতে হয়। তাছাড়া তো আদ্রর বেশিরভাগ অ্যাপয়েন্টমেন্টগুলাই সুজন একাই হ্যান্ডেল করে। বাবাকে নিয়ে ছবি তোলা, আল্লাহ, কি যে একটা যুদ্ধের সমান। তবে আলহামদুলিল্লাহ, যিনি অফিসার ছিল খুব ভালো ছিল। উনি একদম ফ্লোরে বসে আমার বাবার ছবি তুলে দিয়েছে সুন্দর করে। What's going on in here? Seriously. থ্যাংক ইউ। আর যেহেতু পাসপোর্ট অফিসে আমরা ছাড়াও আরও অনেক লোক ছিল, তাই আমি বাচ্চাদেরকে অল্প সময়ের জন্য বাইরে বের করে এনেছিলাম, যাতে করে বাচ্চাদের চিল্লাচিল্লিতে কেউ বিরক্ত না হয়। কারণ আমি এটা সবসময় মনে করি, নিজের বাচ্চা সব কিছুই অনেক ভালো লাগে, কিন্তু অন্যের বাচ্চা একটু দুষ্টুমি করলেই
সেটা অনেক বেশি মনে হয়। যদিও বাচ্চারা তো দুষ্টুমি করবেই, তারপরেও আমি সচেতন থাকি সব সময় যাতে করে আমার বাচ্চারা কারো বিরক্তির কারণ না হয়। কাজ শেষ করে আমরা এখন আমাদের জন্য একটু কফি আর ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, কারণ আজকে তো বাইরে গরম পড়েছে আর সকালবেলা যেহেতু তেমন খাওয়া দাওয়া করে বের হইনি, তাই ভাবলাম কিছু একটা খেয়ে নিই, কারণ আজকের দিনটা অনেক লম্বা যাবে আর অনেক কাজও করতে হবে। সুজন সব সময় না অর্ডার দিতে গেলে শুধু ফ্যান্সি জিনিস অর্ডার দেয়, যেটার নাম অনেক কঠিন কিন্তু খাবার দেখা যায় যে একদমই মজার হয় না। এই যে আজকে স্টারবাকস থেকে সে ফালাফল স্যান্ডউইচ নিয়েছে বা র্যাপ নিয়েছে, যেটা খেতে এত বাজে ছিল। I got it. I have a taste. I will do that. Baba, Adana. পাসপোর্ট অফিসের কাজ শেষ করে এখন আমরা চলে এসেছি বাজার করতে। আজকে বাজার করব রেস্টুরেন্ট ডিপো থেকে। এটা এমন একটা জায়গা যেখানে সব কিছু পাইকারি দামে পাওয়া যায় আর অনেক বড় বড় পোর্শনে পাওয়া যায়। মাঝে মাঝেই বিভিন্ন জিনিস আমি রেস্টুরেন্ট ডিপো থেকে নেই, এতে করে দাম কম পড়ে আর জিনিস অনেক বেশি পাওয়া যায়। এই যে আদা আজকে নিয়ে এসেছি, এখানে $8 প্রায় 1 বস্তা আদা। এই আদাটা প্র্যাপ করতে একটু কষ্ট, কারণ এতগুলো আদা কেটে ব্লেন্ডার করতে হয়, ধুতে হয়। তারপরও একবার যদি কষ্ট করে সব কিছু রেডি করে রাখি, অনেক দিন চলে যায়। গতবার আদা এনেছিলাম রোজারও আগে, রোজায় সব দাওয়াত কমপ্লিট হয়েছে, ঈদের দাওয়াত কমপ্লিট হয়েছে। তারপরে এই সপ্তাহ মে মাসে এসে আদা শেষ হয়েছিল। আবার নতুন করে রেডি করে রাখছি, ইনশাল্লাহ কুরবানির ঈদটাও হয়তো পার হয়ে যাবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। টুকিটাকি কাজ আমি বাচ্চারা রাতে ঘুমানোর পরেই করি, কারণ সকালবেলা উঠে কার মুড কেমন থাকে বলা যায় না, তাই সকালের জন্য আমি পারতপক্ষে কাজ রাখি না। আজকে লম্বা দিন ছিল, বাচ্চারা অলরেডি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। 2 ভাই বোন মিলে ফ্লোরে শুয়ে শুয়েই তাদের ট্যাব এনজয় করছে। শেহের এতটাই ক্লান্ত এইখানেই ঘুমিয়ে পড়েছিল আজকে। আমাদের ব্যাকইয়ার্ডে একটু কাজ বাকি ছিল, সেটা হলো মাটি ফেলা আর নতুন মাটিতে যে ঘাস উঠবে সেই ঘাসের জন্য সিডস ফেলা। এমন একটা দেশে থাকি যেখানে ঘাসের জন্য টাকা দিয়ে বীজ কিনতে হয়, ঘাসও মাগনা পাওয়া যায় না। যে কোনো সুন্দর জিনিসের পেছনে যেমন শ্রম লাগে, সেরকম অর্থ ঢালতে হয় অনেক বেশি। তারপরও আল্লাহর কাছে তো লাখো কোটি শুকরিয়া জানাই, কারণ গত 1.5 বছর আমাদের ঘরের পেছনে কি একটা অবস্থা হয়েছিল, আমি বা সুজন আসলে আমাদের মনটা খারাপ হয়ে যেত যে সাজানো গুছানো একটা ব্যাকইয়ার্ড শুধুমাত্র একটা কনস্ট্রাকশনের কারণে একদম তছনছ হয়ে গেছিল। তারপর আলহামদুলিল্লাহ এখন তো এমন একটা ব্যাকইয়ার্ডের অবস্থা হয়েছে যে ব্যাকইয়ার্ডে আসলে এখন আর ওই অস্থির লাগাটা কাজ করে না। আমাদের বাড়িতে যে ঘাস কাটে বা যে কোম্পানির লোকেরা এসে ঘাস কাটে, ওদের সাথেই চুক্তি করে নিয়েছিলাম এবার যে একদম আমাদের ঘরের পেছনটাতে মাটি ফেলে সুন্দর করে সমান করে দিবে, তার সাথে ঘাসের বীজ ছিটিয়ে দিবে। কাজ তো এইখানেই শেষ না, এই ঘাসের বীজে আবার পানি দিতে হবে একটানা 10 দিন 2 বেলা করে, তাহলে নাকি একদম সুন্দর করে ঘন হয়ে ঘাসগুলো উঠবে। কাজের যেন আর শেষ নেই, একটার পরে একটা কাজ লেগেই থাকে। আজকে যেহেতু ওয়েদারটা ভালো, তাই মাম্মা আর পাপাকে বাইরে বের করে দিয়েছি। আমার ভালো লাগে, বাচ্চারা মাটির সাথে মিশবে, মাটি দিয়ে খেলবে। যদিও অনেক কষ্ট হয়ে যায় যখন ক্লিন করতে হয় তখন, তারপরেও ঠিক আছে, বাচ্চারা এনজয় করবে, কারণ ওরা তো বাহিরেই যেতে পারে না, মাসের পর মাস ঘরে বন্দি হয়ে থাকতে হয়, যেহেতু বাহিরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। Yes. Look. Look, I'm playing this. বলো। Look, you're not. Mama, look. Look at that. Why do that? Mama, how do that? ওপেন করছে।
আমাদের বাগানের বেডগুলো একদম রেডি করা হয়ে গেছে, এখন শুধু বীজ ছিটানোর পালা। সুজনকে আমি বারবার বলি যে তুমিই ছিটিয়ে দাও, তুমি এত কষ্ট করো বাগান নিয়ে। সুজন একদমই মানতে চায় না, ওর ধারণা আমার হাতে ফলন ভালো হয়। ও মনে করে আমার হাত আব্বার মতো, অনেক বরকতের হাত। আমার আব্বা তো মাশাল্লাহ, যে কোনো কিছু চাষ করলে সেটা এত সুন্দর ফলন হয় আর অনেক অনেক বরকত হয়। আমার হাতে যদিও ওইভাবে হয় না বলে আমি মনে করি, তারপরেও সুজনের বিশ্বাস যে আমি বীজ ছিটালে বা বীজ লাগালে সেটার ভালো ফলন হয়। একে একে প্রত্যেকটা বেডে যেভাবে প্ল্যান করেছিলাম সেইভাবেই বীজ ছিটিয়ে দিচ্ছি, আর তার উপর দিয়ে সুজন আবার একটু খড় দিচ্ছে যাতে করে বীজগুলো সরে না যায় পানি দিলে। আমার বাবার জন্মদিন আসছে, বাবার জন্য তো তেমন কোনো জিনিস কিনতে পারি না, ওর প্রয়োজন হয় না। তাই ভাবলাম যে এইবার বাবার জন্য সুন্দর করে একটা ওষুধের স্টেশন বানিয়ে দিব। যেহেতু আমার বাবার দিনে 3 বেলা ওষুধ প্রয়োজন হয়, তাই দেখা যায় যে ওর ওষুধের কাউন্টারটা যতই গুছিয়ে রাখি অনেক বেশি এলোমেলো হয়ে যায়। তার রাতের ঘুমের আলাদা ওষুধ, আর যেহেতু বাবা অনেক বেশি অসুস্থ হয় তাই সব ওষুধগুলোই হাতের কাছে রাখতে হয়। কারণ আমি দেখেছি যেই ওষুধটা আমি সরিয়ে রাখি ওই ওষুধটাই না কিছুদিনের ভিতরে লেগে যায়। তো এজন্য আমার ভিতরে অনেক ভয় কাজ করে, সেই জন্য দেখা যায় যে আমি ওষুধ তেমন অতটা দূরে রাখি না, সব হাতের কাছেই রাখি। আর আমার মনের শান্তি দেই যে হয়তো এই ওষুধটা লাগবে না আগামী কয়েকদিনের ভিতরে। তারপরও বাবা কিভাবে কিভাবে যেন অসুস্থ হয়েই যায়, ঠান্ডা জ্বর এগুলো তো বাবার লেগেই থাকে। আর আমার বাবাটা যে কোনো অসুখ যদি একবার ধরে সেইটা তো শেষ হয় বড় রকমের একটা খিঁচুনি দিয়ে। তাই বুকের ভিতরে না সবসময় একটা ভয় আশঙ্কা লেগেই থাকে। এই যে এই দুইটা ওষুধ দিনে যে কতবার খোলা হয় আর ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় সেটা বলার বাহিরে। আমার বাবার যেহেতু জি টিউব দিয়ে ওষুধ দেওয়া হয় তাই ওষুধগুলো একদম গুঁড়ো করে তারপরে দিতে হয়, সেজন্য 2টা কৌটো রেখেছি। একটাতে ওষুধ ভরা যে ব্যাগ সেটা রাখি, আর আরেকটাতে খালি ব্যাগটা রাখি যাতে করে আবার দ্বিতীয়বার সেগুলো ইউজ করতে পারি। এই সুন্দর ট্রেগুলো আমি অ্যামাজন থেকে আনিয়েছি বাবার ওষুধ রাখার জন্য। তার সাথে আরও 2টা আনিয়েছি যাতে করে এই কাউন্টার টপটা একটু ফ্রি থাকে। কারণ এত জায়গা এখন রান্নাঘরও, তারপরেও মনে হয় যে রান্নাঘরে এখন জায়গা হয় না, মানে যত জায়গা লাগে ততই মনে হয় যে আরও একটু হলে ভালো হতো জায়গা। আর এই যে এইখানে আমার বাবার পেটের যে গজ লাগে সেই গজগুলো রেখে দিচ্ছি। এই ট্রেটা প্রথমে আনার পরে মনে হচ্ছিল যে ভুল হলো কি না, অন্য আরেক রকম আনলে ভালো হতো হয়তো। বাট যখন আমি ওষুধগুলো গুছিয়ে রাখছিলাম তখন মনে হচ্ছিল যে একদম পারফেক্ট একটা ট্রে বাবার জন্য হয়েছে, সব কিছু সুন্দর মতো এক জায়গাতেই একদম ধরে গিয়েছে। রিমেম্বার আমাদের যে কফি ক্যাপুচিনো এক্সপ্রেশন? আমাদের বাসায় একজনের থেকে আরেকজন শেহের কোনো কিছু একটা নিয়ে দৌড় দিলে সবার আগে শেহেরের হাত থেকে সেটা উদ্ধার করে তার ভাই। তার ভাইয়ের কথা হলো বোন কোনো কিছু নিয়ে দৌড় দিতে পারবে না, বোনের হাত থেকে সেইটা আগে নিতে হবে।
আবার এমন হয় আর যদি কোনো কিছু একটা নেয় সেইটা তখনই শেহেরের লাগবে। আগে তো ভাই বোনের এত গল্প শুনতাম, এইটা করে ওইটা করে, এখন আমি নিজে বাস্তবে প্রমাণ পাচ্ছি আসলেই ভাই বোন একসাথে বড় হলে সেই বাসার ভিতরে যে কী পরিমাণে গন্ডগোল হতে পারে সেইটার সাক্ষী এখন আমি নিজেই। প্রথম একটা ট্রেতে তো আদ্রর ওষুধ রাখলাম, দ্বিতীয় ট্রে যেটা এনেছিলাম গোল সেটাতে ভেবেছি যে ব্রেড রাখবো, তার সাথে ফ্রুটস থাকলে সেটা রাখবো। আর এখানে 3 নাম্বার ট্রে যেটা আনিয়েছি এখানে বাচ্চাদের লোশন পাউডার এগুলো সব রেখে দিব। টিকেলে 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 টাক, বিউটিফুল টিকি টালা, টিকি 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 টালা। বাচ্চাদের লোশন, মুখে দেওয়ার ক্রিম, আমার শেহের মাম্মার এক্সিমার যত ক্রিম এখন পর্যন্ত কিনেছি সেইগুলো সব রান্নাঘরেই রাখি হাতের কাছে, কারণ বাচ্চারা বারবার ময়লা করে হাত পা, আর প্রত্যেকবার আমি ওদের হাত পা যদি পরিষ্কার করে দেই সাথে সাথে মনে করে ক্রিম ভ্যাসলিন এগুলো দেই, কারণ এইখানের ওয়েদারটা এত বাজে যে খুব অল্পেতেই বাচ্চাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়। আর এই যে এই সাইডের একটা ড্রয়ার। কেন কেন মাম্মি? এই যে এখন পিঠ দিয়ে হলো কড়াই ধাক্কা দিতেছে। কেন কেন মেয়ে? এই মেয়ে, ছোট্ট মেয়ে, তুমি ছোট্ট মেয়ে? শেহের কোনটা? শেহের? তুমি শেহের? মা জি। নে